চলো আজকে তোমাদের ম্যাথ প্র্যাকটিস সেটের ক্লাস হবে এনটিপিসি 27/3/2021 শিফট 1 এর যে কোশ্চেনটা এসেছিল সেটা নিয়ে অ্যানালিসিস করব। তো তোমরা তো জানোই যে সামনে এনটিপিসি পরীক্ষা চলে আসছে, তাহলে এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো ছিল সেগুলো থেকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আর শুধু এনটিপিসির অঙ্ক আলোচনা করছি তার মানে যে তোমরা এনটিপিসির জন্যই এই অঙ্কগুলো আসবে সেই ভেবেই তোমরা প্র্যাকটিস করবে এরকমটা নয়। অঙ্ক অঙ্কই, যে পরীক্ষায় দাও না কেন অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে। হয়তো লেভেলটা উঁচু নিচু হবে বা সিলেবাসের ডিফারেন্স থাকতে পারে। হয়তো যদি এনটিপিসি তোমার যে পরীক্ষা দেবে তার উঁচু লেভেলের হয় তাহলে একটু বেশি পরিমাণে প্র্যাকটিস হবে, আর কিছুই না। যত পরিমাণ তুমি অঙ্ক প্র্যাকটিস করবে ততই তোমার নলেজ বাড়বে এবং তোমার ক্যালকুলেশন স্কিল বাড়বে, প্র্যাকটিস স্কিল বাড়বে। তার ফলে তুমি পরীক্ষার খাতায় খুব সহজেই টিক মেরে দিয়ে আসতে পারবে, তাই না? সো অঙ্ককে আলাদা করে ক্লাসিফিকেশন করার দরকার নেই, অঙ্ক অঙ্কই। তুমি যেখানে অঙ্ক পাবে চাকরি পরীক্ষার জন্য যে সিলেবাসের যেখানে অঙ্ক পাবে সেই অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করতে থাকবে, তার ফলে অঙ্কর সম্বন্ধে তোমার একটা হিউজ নলেজ আসবে, তাই না? তো চলো আমাদের আজকের ফার্স্ট অঙ্ক দেখা যাক কি আছে, তাই না? দেখো আমাদের ফার্স্ট অঙ্ক কি বলছে। বলছে একটি দুর্গে 150 জন ব্যক্তির জন্য 45 দিনের রসদ আছে। 10 দিন পরে 25 জন ব্যক্তি দুর্গ ছেড়ে চলে যান। অবশিষ্ট ব্যক্তিদের জন্য একই হারে কতদিন সেই রসদ চলবে। দেখো এই অঙ্কগুলো তোমরা অনেকেই অনেক পরীক্ষার জন্যই করেছো, তাই না? অথচ এনটিপিসিতে 27/3/2021 শিফট 1 এসেছিল। তার মানে এইটা এনটিপিসিতে এসছে মানে আর কোথাও আসবে না এরকম তো নয়, তাই না? তোমরা অথচ সমস্ত পরীক্ষার জন্য প্রায় এই ধরনের অঙ্ক তুমি পেয়েছো। ঐকিক নিয়মের অঙ্ক বলো বা সময় কার্যের অঙ্ক বলো, সেখানে তুমি এই অঙ্কগুলো পেয়েছো, তাই না? আর আজকের আমাদের যে এনটিপিসির যে 2021 সালের সমস্ত পরীক্ষার শিফট গুলো নিয়ে আলোচনা করছি, আমাদের সেই সিরিজ চলছে। অনেকগুলো 2021 শিফট আলোচনা করে দিয়েছি। আজকে আমাদের 27/3/2021 শিফট 1, তাই না? তো এই অঙ্কটাকে তুমি কিভাবে সলভ করবে? বলছে 150 জন ব্যক্তির জন্য 45 দিনের খাবার রসদ ছিল, কিন্তু 10 দিন পরে 25 জন ব্যক্তি দুর্গ ছেড়ে চলে যান। ঠিক আছে, তার মানে 10 দিন পর চলে যাচ্ছে, মানে কি 150 জনের খাবারটা আর রইলো কত দিনের? 35 দিনের জন্য, তাই না? 45 দিন থেকে 10 দিন চলে যাচ্ছে, তারপরে আবার 25 জন ছেড়ে চলে যাচ্ছে। তাহলে সেই 35 জনের খাবার 125 দিনের কতদিন চলবে, এইটা তোমার চেয়েছে, তাই না? তাহলে তুমি এটা ঐকিক নিয়মে করে দিতে পারো সিম্পল, না হলে আমাদের তো ফর্মুলা আছে m1d1/w1 সমান m2d2/w2, m2d2/w2। এই ফর্মুলা ইউজ করলে তুমি খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। অর্থাৎ এখানে ওয়ার্ক মানে কি খাওয়ার খাওয়া, অতএব সেই খাবারটা এখানে এক হয়ে যাবে। তার মানে কত হবে? 150 জন গুণিত 35 সমান 125 গুণিত x ধরে নাও, x দিন যাবে। তাহলে এই এক্সটা আমাকে বার করতে হবে, তাই না? তুমি এখান থেকে কাটাকাটি করতে পারো। 5 25 125, 6 25 150, 5 7 35। তার মানে দেখো x সমান হয়ে গেল গিয়ে 42। তার মানে আর 42 দিন চলবে যখন 25 জন ব্যক্তি দুর্গ ছেড়ে চলে যাবে, তাই না? তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে। আমাদের নেক্সট অঙ্ক দেখো এবারে। তোমরা তোমাদের প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে কমেন্ট বক্সে উত্তর জানাও, হ্যাঁ, তারপর সেই অনুযায়ী আমাদের চলবে। দেখো এই অঙ্কটা নাম্বার সিস্টেমের একটা খুব সুন্দর অঙ্ক, হ্যাঁ, এটা লজিক আছে। কি বলছে? সেই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন যা দিয়ে 285 এবং 1249 কে ভাগ করলে যথাক্রমে 9 ও 7 অবশিষ্ট থাকবে। তুমি কিভাবে করবে এটাকে? তুমি যেভাবে ভাবো না কেন, আমি যে ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি খুব মানে বড় জোর 5 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। একে ভাগ করলে 9 ভাগশেষ থাকবে, একে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। তার মানে এর থেকে 9 বিয়োগ করে দাও, তার মানে কত হচ্ছে বলো দেখি? 276, তাই না? আর এর থেকে যদি 7 বিয়োগ করে দিই তার মানে হবে 1242। তার মানে এখানে সেই সংখ্যাটা আছে যেটা দুটোকে ভাগ করবে। দেখো একটা মাত্র আমি সংখ্যা দেখতে পাচ্ছি 138, সেই একে ভাগ করছে, আর বাকিগুলো কেউই একে ভাগ করছে না। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? তাহলে সেটাই হয়ে যাবে বৃহত্তম সংখ্যা, যেটা 285 এবং 1249 কে ভাগ করলে 9 ও 7 অবশিষ্ট থাকবে। বলো এর থেকে আর সহজে কিছু করা যাবে? তাহলে এরকম ট্রিক্স যদি তুমি ক্লাসগুলো করো, করতে পারবে নিজে নিজে, আর করতে করতেই তুমি সমস্ত পরীক্ষায় একদম রাইট অ্যান্সার দিয়ে আসতে পারবে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট অঙ্ক দেখো। হ্যাঁ, এনটিপিসিতে এই ধরনের অঙ্কগুলো খুব আসে, এই ষড়ভুজ বহুভুজের অঙ্কগুলো, তাই না? এনটিপিসির সিলেবাসটা একটু বড়, তো বহুভুজের অঙ্ক আসে, তারপরে তোমার এখানে স্ট্যাটিস্টিকের অঙ্ক আসে, প্রবাবিলিটির অঙ্ক আসে, তাই না? তো দেখো ষড়ভুজের আমি যতগুলো এনটিপিসির সেট প্র্যাকটিস করিয়েছি ততগুলো কিন্তু আমি বহুভুজ ষড়ভুজের একটা করে অঙ্ক পেয়েছি, স্ট্যাটিস্টিকের একটা অঙ্ক পেয়েছি, এই সেটাও আছে। যত এগিয়ে যাবে দেখবে অঙ্কগুলো মজা লাগবে আর নতুন নতুন জিনিস শিখবে যারা নতুন নতুন ভিডিওগুলো দেখছো বা পরে দেখবে, তাই না?
তো ষড়ভুজের অন্তঃকোণগুলির যোগফল কত? তো এটা আমি দুরকম ভাবে করব। তাহলে আগে একটা রকম দেখিয়ে দিই। ধরো এই একটা আমাদের ষড়ভুজ, ঠিক আছে? তো এটা যদি তুমি একটা ফর্মুলা মনে রাখতে পারো তাহলে তুমি খুব সহজেই করতে পারবে। সেই যোগ মানে একটা অন্তঃকোণের ষড়ভুজ মানে তো কি, 6টা বাহু, তো তাহলে একটা এন বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলো হবে তোমার n-2 ইন্টু 180 ডিগ্রি। ব্যাস, এই ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে তুমি খুব সহজেই পারবে অন্তঃকোণগুলোর সমষ্টি। এনটা বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হবে এটা। এবারে এখানে ষড়ভুজ বলেছে, তোমরা 6 বসে দাও, 6 - 2, তার মানে এক কাজ করো 4 গুণিত 180 ডিগ্রি, তার মানে হয়ে গেল গিয়ে 720 ডিগ্রি। তাহলে সূত্র যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। আর যদি সূত্র ভুলে যাও তাহলে কি তুমি করবে না? নিশ্চয়ই করতে পারবে। দেখো, এইটা টোটাল বহিক কোণগুলোর সমষ্টি সবসময় আমরা জানি 360 ডিগ্রি, কারণ যত বহুভুজি নাও না কেন টোটাল বহিক কোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি। ওকে, তাহলে এখানে ষড়ভুজ নিয়েছি, তার মানে 6টা বাহু, তার মানে দেখো একটা বহিক কোণের সমষ্টি হয়ে গেল, একটা বহিক কোণ হয়ে গেল 60 ডিগ্রি। এবার তুমি ধরো এরকম একটা ভাবো, তার মানে এইটা যদি 60 হয় তাহলে এইটা কত হবে? এটা হবে 180 মাইনাস 60 মানে 120। ক্লিয়ার? তাহলে এরকম কটা কোণ আছে? 6টা কোণ আছে, তাহলে 6 গুণিত 120, তার মানে 720। তাহলে তুমি দুটো উপায়ে এই অঙ্কটাকে সলভ করতে পারবে, হয় সূত্র মনে রেখে, না হলে ট্রিক্স মনে রেখে। ট্রিক্সটা কিছুই না, যত বাহু বিশিষ্ট তুমি বহুভুজ নাও না কেন পুরো মানে বহিক কোণগুলোর সমষ্টি হবে 360। তাহলে এখানে ষড়ভুজ বলেছে, তার মানে 6 দিয়ে ভাগ করে দাও 60 ডিগ্রি, তার মানে একটি বহিক কোণ হয়ে গেল 60 ডিগ্রি, তার মানে একটি অন্তঃকোণ হবে কত? 180 মাইনাস 60 120। এরকম 6টা কোণ আছে, তাহলে 6 বারং 72, 720, অঙ্ক শেষ, তাই না? তা আশা করি অঙ্কটা বুঝতে পারলে। চলো আমাদের নেক্সট অঙ্ক দেখো। এটাও মোটামুটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম অঙ্ক তুমি হামেশাই পাচ্ছ, আর যদি এরকম অঙ্ক আসেও তুমি খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে, তাই না? যত বড়ই থাকুক না কেন, ট্রিক্স জানলে এগুলো খুব সহজেই হয়ে যাবে। কি হয়েছে যে একজন 30,000 টাকার কিছু অংশ বার্ষিক 10% সরল সুদের হারে আর বাকি অংশ বার্ষিক 8% সরল সুদের হারে ধার দিয়েছে। 3 বছর পরে তিনি মোট এত টাকা সুদ পান। তো 10% হারে কত টাকা সুদ দিয়েছে? কিছু ব্যাপার না, তুমি আগে টোটাল সুদটা বার করে নাও তো। টোটাল সুদ বার করার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা আছে, আই সমান PR/100, ঠিক আছে? তার মানে আই মানে দেখলে সুদটা সেটা বলে দিচ্ছে 8,280, পি মানে কত না 30,000, ঠিক আছে? 8টা আমরা বার করব, টি মানে 3 বছর ডিভাইডেড বাই 100, তাহলে এখানে দুটো শূন্য আর এখানে একটা শূন্য কাটিয়ে দাও, তাহলে একটু 3 দিয়ে কাটারি করে নাও, 3 দুগুণে 6, 3 7 21, 3 6 18, আর তাহলে আর সমান আবার 3 দিয়ে কেটে যাবে না, 3 9 27, 3 2 6, 3 10 30, তার মানে 3 বছরের পার্সেন্টেজ হলো এইটা। এবারে দেখো এটা যদি আমি অ্যালিগেশনে করি তাহলে দেখো দুটো পার্সেন্টে সুদ ধার দিচ্ছে, একটা 10% আর একটা হচ্ছে 8%। সেইটা কিন্তু টোটাল সুদটা আমাদের দেখো 92/10%, ঠিক আছে? এখানে ফ্র্যাকশন রাখবো না, ফ্র্যাকশন না রাখার জন্য আমরা কি করবো, এই জায়গাটা 10 দিয়ে গুণ করবো, আমি ছোট করে লিখছি এখানটায় 100 আর এখানটায় 80, আর এখানে 10টা থাকবে না। এবারে তুমি কি করতে হয়, অ্যালিগেশনে বিয়োগ করে দাও, এখান থেকে বিয়োগ করলে হয় 12 আর এখান থেকে বিয়োগ করলে হয় 8, দেখো 4 দিয়ে কেটে যাবে, তাহলে আমি এখানটা লিখছি 3:2, তাই না? তার মানে তোমার এই যে 10% আর 8% হারে যে টাকাটা ধার দিয়েছিল তার রেশিওটা হচ্ছে 3:2। তোমাকে কি চেয়েছে? 10% হারে এইটা মানে 3, তার মানে 3 ধার দিচ্ছে, আউট অফ 3 + 2 5, কত টাকার? 30,000। বাস, এই অঙ্ক। তুমি যতই আর অন্য পদ্ধতি করো না কেন অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা আছে 318,000, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি এই অঙ্কটাকে দিয়েও করতে পারতে, মানে অপশন টেস্ট দিয়ে করলে করতে পারো, কিন্তু এটা তোমার মানে কনসেপ্টটা জেনে গেলে এই ধরনের অঙ্ক অনেকবার আমি দেখিয়েছি, আর অনেক পরীক্ষায় আসেও অনেকবার আমি যতগুলো প্র্যাকটিস সেট করেছি প্রায় অনেক জায়গায় আমি এই ধরনের অঙ্ক এইভাবেই সলভ করেছি, তাই না? তাহলে তোমরা এই পদ্ধতিটা যদি জেনে নাও তাহলে পরবর্তীকালে খুব কাজে লাগবে। দেখো বদমাস, সিম্পলি বদমাসের একটা অঙ্ক দিয়েছে। হ্যাঁ, বদমাস তোমরা একটু করে নাও, কমেন্ট বক্সে উত্তর জানাও, বা পরে যারা দেখবে তারাও কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, ভিডিওটা পজ করবে, পরে যারা দেখবে ভিডিওটা পজ করো, দিয়ে অঙ্কের উত্তর জানাও, দিয়ে আমার সঙ্গে মিলাবে। প্রথমে দেখো আমাদের ব্র্যাকেটের কাজ, তাই না? এখানটা কি হচ্ছে 5 5 25, ওকে। দিয়ে দেখো এরপরে এইটা থাকলো
প্লাস প্লাসকে থাকলো 5 গুণিত 5, এই ভাজ্যটাকে নিচে করে দিলাম, ওকে, আবার গুণিত 5। এবারে দেখো এটা খুব ইজিলি হচ্ছে, 5 5 25 কেটে গেল, তাহলে 5 + 5 10, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তুমি এই অঙ্কটাকে সলভ করতে পারবে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট অঙ্ক দেখা যাক এবারে কি বলছে। দেখো এইটা সময় কার্যের এই ধরনের অঙ্ক আমি কিন্তু আজকেই প্রথম পাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, ইন্টারেস্টিং হলো, কিন্তু অঙ্কটা খুবই সোজা। এ একা দুদিনে ততটা পরিমাণ কাজ সম্পূর্ণ করতে পারে যা বি একা 3 দিনে সম্পূর্ণ করে। ঠিক আছে, এবং বি একা 4 দিনে ততটা পরিমাণে কাজ সম্পূর্ণ করতে পারে যা সি একা 5 দিনে সম্পূর্ণ করে। যদি কোনো কাজ এ একা 22 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে সেই কাজটি এ বি সি একসাথে কতদিনে সম্পূর্ণ করবে। দেখো আমি সুবির দাসের বইও দেখেছি এই ধরনের অঙ্ক নেই, কিন্তু এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, একটু লজিকটা অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে। এ একা 2 দিনে যতটা কাজ করতে পারে, বি একা 3 দিনে ততটা কাজ করতে পারে। ঠিক আছে, বেশ, আবার কি বলছে তাহলে, আচ্ছা তারপরটা কি বলছে, বি একা 4 দিনে যতটা কাজ করতে পারে 4 বি, সি একা 5 দিনে সেই কাজটা করতে পারে। তাহলে এখান থেকে আমি A:B:C বার করবো, ঠিক না? ব্যাস, তাহলে এখান থেকে A:B কত হবে না 3:2, ঠিক আছে, এটা তোমরা জানো। আবার এখান থেকে B:C কত হবে 5:4, ঠিক আছে। এটা যদি না বুঝতে পারছো, এ মানে বি এরটা নেবে আর বি মানে এরটা নেবে, তা যদি না বুঝতে পারো তাহলে এখান থেকে A/B করবে, তাহলে 3/2, তাহলে দেখো A:B মানে 3:2, এভাবেও করতে পারো। ঠিক আছে, এরপরে এখানটাকে A:B:C বার করার সব থেকে সহজতম পদ্ধতি কি, এটা এখানে আছে মানে ডান দিকে এটা লিখে নেবে, এটা 5 আছে মানে এদিকেও ডান দিকে লিখে নেবে। ঠিক আছে, এবারে গুণ করে নাও। গুণ করলে কি হচ্ছে বলো তো, 5 × 3 = 15, 5 × 2 = 10, 4 × 2 = 8, বাস A:B:C মানে 15:10:8, ক্লিয়ার? বেশ, এবারে কি বলছে, মানে কি এর একদিনে 15 মিনিট কাজ করে, বি একদিনে 10 মিনিট কাজ করে, সি একদিনে 8 মিনিট কাজ করে। এখান থেকে আমি কর্মদক্ষতার অনুপাতটা পেয়ে গেলাম। এবার দেখো কি বলছে, এ একা 22 দিনে সম্পূর্ণ করতে পারে। তার মানে কি সম্পূর্ণ কাজের পরিমাণ কি, এর 22 দিনের কাজ, এর একদিনের কাজ কত 15 মিনিট, তার মানে এর 22 দিনের কাজ কত হবে 22 × 15, এইটা হয়ে গেল তোমার টোটাল কাজের পরিমাণ। সেটা কি বলছে, এ বি সি একসাথে কতদিনে সম্পূর্ণ করবে, একসাথে মানে এ বি সি একসাথে কাজ করলে কত 8 ইউনিট 10 ইউনিট 15 মিনিট একসাথে করলে, তাহলে 15 × 25, 25 × 8 = 33, তাই না? তার মানে এটা 33 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই গল্প শেষ, তাহলে দিনটা পেয়ে যাবো। তাহলে 11 × 2 = 22, 3 × 11 = 33, 3 × 5 = 15, 5 × 2 = 10, অর্থাৎ 10 দিনে কাজটা করতে পারবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমার মনে হয় এই অঙ্কটা একটু অন্যরকম ছিল। ঠিক আছে, তোমরা আগে এই ধরনের অঙ্ক পাওনি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এটাও একটা সিম্পল অঙ্ক নাম্বার সিস্টেমের। ঠিক আছে, কি বলেছে না, দশমিক সংখ্যা দিয়ে দিয়েছে, এই সংখ্যাগুলোর তোমার গসাগু বার করতে হবে, কিচ্ছু না, গসাগু বার করতে হবে। কি না, এটাকে তুমি এক কাজ করো, এই পয়েন্ট ফন্টে আমরা রাখবো না, ভগ্নাংশ নিয়ে চলে আসবো, অর্থাৎ পয়েন্ট করিয়ে দেবো। তার মানে কি 165/10 হচ্ছে এখানটায়, আর এখানটা হচ্ছে 45/100, ঠিক আছে, আর এখানটা 15/1। ব্যাস, ভগ্নাংশের গসাগু যদি বার করতে হয়, তার মানে লবগুলোর গসাগু হরগুলোর লসাগু, যদি লসাগু বার করতে হয় লবগুলোর লসাগু হরগুলোর গোসাগু, মানে তোমাকে যেটি বার করতে বলবে সেগুলি হবে লবগুলোর আর উল্টোটা হবে হরগুলোর। ক্লিয়ার? তাহলে এখানে গোসাগু বলেছে মানে আমরা উপরে গোসাগু বার করবো আর নিচে লসাগু। তাহলে দেখো এই যে 165, 45 আর 15 গোসাগু আমি দেখেই বুঝতে পারছি 15 হবে, আর 10, 100 একের লসাগু তুমি দেখেই বুঝতে পারছো 100 হবে। বাস, এইটাই হয়ে যাবে গোসাগু। মানে কত হচ্ছে উত্তর 0.15, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমাদের সোম টু শনি প্রায় প্রতিদিনই আমাদের 6 PM ক্লাস হয়। তোমরা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই 6 PM ক্লাসগুলো অ্যাটেন্ড করলে তোমাদের অনেকখানি ম্যাথের প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, চলো 8 অঙ্ক দেখো কি বলছে। বলছে একটি বাড়ির উচ্চতা h এবং একটি 5.2 মিটার লম্বা ময়ের সাহায্যে বাড়িটির ছাদে
সহজেই যাওয়া যায়। যখন অনুভূমিক তলের সাথে 45 ডিগ্রিতে হেলানো থাকে বাড়িটির উচ্চতা নির্ণয় করুন। বেশ, ধরো এই একটা বাড়ি, তার উচ্চতা এইচ, ক্লিয়ার। একটা মই যেটা হচ্ছে 5.2 মিটার লম্বা, যেটা সাহায্যে বাড়ির ছাদে সহজেই যাওয়া যায় যখন সেটা অনুভূমিক তলের সাথে 45 ডিগ্রি হেলানো থাকে। তার মানে আমি এই যে এটা অনুভূমিক তল, এইভাবে মইটা লাগিয়ে দিলাম, এটা 45 ডিগ্রি, ঠিক আছে। কত হাইট বলছে না, এই মইটার হাইট হচ্ছে 5.2 মিটার। ব্যাস, এটা সিম্পলি ত্রিকোণমিতির একটা ফান্ডা থাকলে হয়ে যাবে। তো লম্ব দেওয়া আছে, অতি দেওয়া আছে। লম্ব অতি দিয়ে কি পাওয়া যায় আমরা জানি, সাইন, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এইটুকু জানলেই তোমার অঙ্ক শেষ। তাহলে এখানে থিটা মানে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। ব্যাস, সাইন 45 মানে আমরা জানি, এটা এদিকে নিয়ে চলে এলাম 5.2, আর সাইন 45 এর মান হচ্ছে 1/√2। বেশ, এইবারে একটু আমাকে ক্যালকুলেশন করতে হবে, কেননা এখানে পয়েন্টও দেওয়া আছে আবার রুটও দেওয়া আছে, ঠিক আছে। যেহেতু √2 আছে, তাহলে এই √2 এটাই অ্যান্সার হয়ে যাবে। তুমি একদম রিল্যাক্সে থাকতে পারো, তবু তুমি একটু ক্যালকুলেশন করে নাও। কি করবে, এটাকে দশমিকটাকে প্রথমে তুলে দেবে 52/10, আর এই যে উপরে রুট আছে না, তাহলে উপরে রুট আনতে গেলে কি করতে হবে, নিচে আরেকটা রুট গুণ করে দেবে, তাই না। ব্যাস, উপর নিচে গুণ করে দিলাম, তাহলে 2 √2 মানে 2 হয়ে গেল। আর তার মানে একটা 2 কাটিয়ে দাও, এখানটা কত হচ্ছে, 2 দুগুণে 4 আর তোমার 6, 26 দুগুণে 52, মানে উপরটা হচ্ছে 26√2 আর নিচটা হলো 10, আর একটা 2 কেটে যাবে, 5, 13। তার মানে হয়ে গেল গিয়ে 13√2/5, অর্থাৎ তোমার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে বাড়িটির উচ্চতা হয়ে যাবে 13√2/5, তাই না। তাহলে এইভাবে তুমি অঙ্কটা করে নিতে পারলে। চলো আমাদের নেক্সট অঙ্ক দেখো। ফুট থেকে উচ্চতায় একটি গাছ বাতাসে ভেঙে যায়, ঠিক আছে। 10 মিটার দৈর্ঘ্যের ভাঙ্গা উপরের অংশটি গাছের পাদদেশ থেকে 6 মিটার দূরত্বে মাটি স্পর্শ করে গাছের উচ্চতা নির্ণয় করো। ধরো এই একটা গাছ আমাদের আছে লাগানো, ঠিক আছে। এইখানটা বলছে 10 মিটার, তাই না। এই যে ফুট থেকে উচ্চতায় একটি গাছ বাতাসে ভেঙে যায়, 10 মিটার দৈর্ঘ্যের ভাঙ্গা উপরের অংশটি, এই যে ভাঙ্গা উপরের অংশটি, সেটা লটকে যাচ্ছে, কারণ এটা যদি ভেঙে যায়, ভেঙে গেলে তো লটকে যাবে। তাহলে এই এখানে চলে এলো, তার মানে এই 10 মিটারটা এখানে লাগিয়ে দিলাম। ওকে, গাছের উচ্চতা নির্ণয় করো, ঠিক আছে। কত দূরে বলছে, 10 পাদদেশ থেকে 6 মিটার দূরত্বে, মানে এইটা দিয়ে দিয়েছি। তার মানে এইটুকু অংশটা তো 10 আমি জানি, শুধু এইটুকু অংশটা যদি পেয়ে যাই, তাহলে এটা প্লাস এটা করলে গাছের উচ্চতা পেয়ে যাবো। তাহলে দেখো এটা আমি একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাহলে এখানে পিথাগোরাসের সূত্র লাগিয়ে দেবো, ট্রিপলেট যেটা কি, অতিভুজ ভূমি, লম্ব কি করে পাবো না, এটা তোমরা তো জানো, লম্ব মানে √, অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ব্যাস, এই ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। তার মানে হচ্ছে কি 100 - 36, তার মানে গিয়ে √64, তার মানে 8। তার মানে এইটুকু অংশটা আমি 8 পেলাম, তাহলে এটা 10, এটা 8, টোটাল 18। তাহলে গাছের উচ্চতা হয়ে যাবে টোটাল 18 মিটার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলছে দেখা যাক। একটি গাড়ি একই গতিতে 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে গাড়ির গতি 5 কিলোমিটার/ঘন্টা বেশি হলে একই দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা কম লাগে, গাড়ির আসল গতি খুঁজো। তাহলে এই যে দেখো, আমি সময় দূরত্ব চ্যাপ্টারের যে বইটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, অ্যানালিসিস করলাম সুবিদ্যার সঙ্গে বইটা থেকে, দেখো এই অঙ্কটা আমি করেছি, সময় দূরত্ব না, ট্রেন সংক্রান্ত গতির অঙ্ক, তাই না। দুটো চ্যাপ্টার মিলিয়েই তুমি সময় দূরত্ব চ্যাপ্টার ভাবো। তো তাহলে বইয়ের যদি অঙ্কগুলো তুমি পারতে, তাহলে অঙ্কটা ইজিলি পেরে আসবে। মানে একটা বইকে তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, সেটা আমি একদিন ছাড়া করে দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার। অলরেডি আমাদের 3-4টা চ্যাপ্টার হয়ে গেল, সময় কার্য, সময় দূরত্ব, নল ও চৌবাচ্চা, ট্রেন সংক্রান্ত গতি, 4টা চ্যাপ্টার অলরেডি হয়ে গেল। আবার কালকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করবো। অতএব পড়লেই পারবে আর কি, না পড়লে না পারবে, সিম্পল ব্যাপার। তো 300 কিলোমিটার দূরত্ব যদি যায় একটা গতিতে, 300 কিলোমিটার দূরত্ব যাচ্ছে একই গতিতে, কিন্তু 5 কিলোমিটার/ঘন্টা যদি বেশি হয়ে যায়, তাহলে সেইটা 2 ঘন্টা কম লাগছে। গাড়ির আসল গতি খুঁজুন। তুমি এটা এক্স নিয়ে নাও, x কিলোমিটার/ঘন্টা, অসুবিধা কিছু আছে নেই। তাহলে 300 কিলোমিটার যেতে তার কত সময় লাগছে না, দূরত্ব বাই বেগ,
তাহলে এইটা হয়ে যাবে সময়। এটা প্রথমে যাচ্ছিল, কিন্তু 5 কিলোমিটার পার ঘন্টা যদি বেগটা বাড়িয়ে দিই তাহলে বেগটা কত যাবে, x+5। তখন সময় লাগছে কত, এইটা নিলে কম লাগছে, তার মানে এইটা বেশি লাগছে। কত কম লাগছে, 2 ঘন্টা, তার মানে এই গ্যাপটা হচ্ছে 2 ঘন্টা। ব্যাস, গল্প শেষ। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করে নাও এবারে। তাহলে তুমি এক কাজ করো, উপর থেকে 300 কমন নিয়ে নাও। ঠিক আছে, তাহলে এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, তাহলে x+5 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু x+5 সমান 2। এক্স এক্সে কেটে যাবে, এই 2 এখানে কাটিয়ে দিতে পারো, 150। তার মানে দেখো এইটা এদিকে চলে যাবে x ইন্টু x+5, আর এটা 5×15=75, 750। এবারে হয় তুমি এখানে এক্স এর সমাধান করতে পারো দ্বিঘাত সমীকরণের সাহায্যে, কিংবা অপশন টেস্ট করে দাও। আমি বলবো এখানে অপশন টেস্ট করে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি এখানে অপশনটা দেওয়া আছে, তুমি বসে বসে দেখো কোনটা করলে 750 হচ্ছে। যদি 30 বসাই, 30 আর 35 গুণ করলে 0, মানে 30 35 করলে 3 35 3 5 15, 3 3 বেশি আছে, তাই না? আর যদি 24 নিই, 24 গুণিত 29 কোনোভাবেই সম্ভব নয়, 4 লং 36 শূন্য আছে। যদি 20 নিই, 20 ইন্টু 25 500 হয়ে যাচ্ছে। যদি 25 নিই, 25 ইন্টু 30 3 পয়সা 75, 750। তার মানে তোমার 25 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে গাড়ির আসল গতি, এবং অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এভাবে তুমি এই অঙ্কটাকে সলভ করতে পারছো। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা প্রতিটা সেটেই প্রায় পাই। তাহলে যদি তোমরা এনটিপিসির জন্য ভাবছো, তাহলে এই সেটগুলো করলেই আশা করি তোমাদের অঙ্ক সমস্যা হওয়ার কথা নয়। আমের দামে 10% হ্রাসের ফলে একজন ব্যক্তি 2250 দিয়ে 10টি আরো বেশি আম কিনতে পারে। তার মানে কি, সে 2250 টাকা নিয়ে প্রতিদিন যেমন আম কিনতে যায়, আজও গেছে, কিন্তু গিয়ে দেখলো যে 10% দাম কম, তার ফলে সে 10টি আম বেশি পেয়েছে। তাহলে আমের দাম হ্রাস পেয়ে প্রতি ডজনে কত হয়েছে, গল্প এইটি। তাহলে অ্যাকচুয়ালি তো যে টাকাটাই 10টা আম কিনতে পেরেছে, সেটা কোন টাকাটা? এই টাকাটা তো প্রতিদিন নিয়েই যায় বাজার করতে। 2250 টাকা সে আগেও নিয়ে গেছে, আজকেও নিয়ে গেছে, আজকে দিয়ে দেখছে 10% হ্রাস। তার মানে কি, এর যেটা 10% সেই টাকা দিয়ে বাকি 10টা আম কিনতে পেরেছে বাড়তি যেটা। তার মানে কি 2250-এর 10% মানে কত হচ্ছে, 10% মানে আমি দেখতে পাচ্ছি এখানে 225। তার মানে এই 225 টাকা দিয়ে সেই 10টা বেশি আম কিনেছে। তাহলে প্রতি ডজনে কত হয়েছে, মানে আমের দামটা হ্রাস পেলে প্রতি ডজনে কত হয়েছে। তার মানে তুমি 10টা আমের দাম হচ্ছে 225, ঠিক আছে, একটা আমের দাম, আর প্রতি ডজন মানে 12টা, তাহলে 12টা আমের দাম। ব্যাস, এই ক্যালকুলেশনটা করলে আশা করি হয়ে যাবে। 5 দুগুণে 10, 5 4 20, 5 5 25, 2 6 12, তাহলে 5 6 30, 4 4 24, 27, 270 টাকা। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অপশন। ঠিক আছে, তার মানে তোমাকে এখানে কি ব্যাপারটা, যে ব্যক্তি আম কিনতে যায় প্রতিদিন 2250 টাকা নিয়ে, সে আজকেও গিয়েছিল, কিন্তু আজকে গিয়ে 10% হ্রাসের ফলে সে বাড়তি পেয়েছে 10টা। সে বাড়তি 10টাটা কি করে পাবো না, এই টাকাটার 10% হ্রাস কতটা হয়েছে দেখে নাও, 225 টাকা। এই টাকাটার 10% মানে 225 টাকা, এই টাকাটার জন্য তো 10টা আম বেশি পেয়েছে। ব্যাস, এই 10টা আমের দাম যদি 225 টাকা হয়, তাহলে 12টা আমের দাম চেয়েছে, কারণ প্রতি ডজনে কত হয়েছে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এই হলো গল্প। তো 12 দাগের অঙ্ক। দেখো আজকের অঙ্কগুলো আমি দেখছি অন্য দিনের সেটের থেকে একটু অন্যরকম। ঠিক আছে, একটি গাড়ি পুরো মেরামতের আগে 90 দিনে 5-6 ঘন্টা সার্ভিসের প্রয়োজন হয়। তাহলে 5-6 ঘন্টা সার্ভিসের প্রয়োজন হচ্ছে মেরামতির আগে 90 দিনে, মানে প্রতি 90 দিনে 5-6 ঘন্টা সার্ভিসের প্রয়োজন দিচ্ছে। ঠিক আছে, প্রতি 90 দিনে। আবার মেরামতির পরে 120 দিনে সেই 5-6 ঘন্টা সার্ভিস দিতে হচ্ছে, 5-6 ঘন্টা প্রতি 120 দিনে। ঠিক আছে, মানে 90 দিন অন্তর অন্তর যখন মেরামতি হয়নি তার আগে 5-6 ঘন্টা সার্ভিস দিচ্ছিল, আর মেরামতির পর তার মানে গাড়িতে আরো জুত কন্ডিশন ভালো হয়েছে, সেটা 120 দিনে ওই একই সার্ভিস দিচ্ছে, একই টাইম, সেটা প্রতি 120 দিনের অন্তর অন্তর। বেশ, প্রথমে এটাকে আমরা কি করব, কি বলেছে কি, যে মেরামতির পরবর্তী ক্ষেত্রে, মানে এটা মেরামতির আগে, এটা মেরামতির পরে, তাহলে পরবর্তী ক্ষেত্রে এই জায়গায় যে মেরামতির পূর্ব সার্ভিস সময়ে কত ভগ্নাংশ সাশ্রয় হয়েছিল। আচ্ছা দেখা যাক, প্রথমে তুমি এটাকে লসাউ করে দাও। লসাউ করলে দেখো, এটা আমি দেখতে পাচ্ছি 240 না 360 হচ্ছে লসাগু। ঠিক আছে, তার মানে 90 দিয়ে যদি ভাগ করি, 4 9 36 আর 3,
ঠিক আছে, তার মানে দেখো 90, এটা ঘন্টা, এটা তো টাইম হয়ে গেল, মানে বার, কত বার প্রতি 90 দিনে, আগে কত মেরামতির আগে প্রতি 90 দিনে 4 বার সার্ভিস করতে হতো, আর প্রতি মেরামতির পরে প্রতি 120 দিনে 3 বার। মানে দেখো একবার কম পাচ্ছি, তাহলে একবার সাশ্রয় হচ্ছে কার উপর, এর উপর একবার, কারণ মেরামতির পূর্বে, তাহলে 1/4 বার সার্ভিস সাশ্রয় হচ্ছে। ভগ্নাংশ, কত ভগ্নাংশ সাশ্রয় হচ্ছে না 1/4, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো আমাদের। দেখো 13 অঙ্ক। তো একটি চোঙাকৃতি স্তম্ভের বক্ষতলের ক্ষেত্রফল 66 মিটার স্কয়ার। দেখো পরিমিতির অঙ্ক, পরিমিতির কোনো ট্রিক্স নেই, শুধুমাত্র কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো মুখস্থ রাখতে পারলে এই অঙ্কগুলো খুবই সহজে হয়ে যাবে। চোঙাকৃতি, চোঙ মানে তো বুঝতেই পারছো, এরকম একটা গল্পের মতো দেখতে হবে, ব্যাস। এই বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 66 মিটার স্কয়ার। তার মানে কি, বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, সেটা হচ্ছে কত 66, আর মানে ঘনফল মানে আয়তনটা দিয়ে দিচ্ছে, তাই না, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, সেটা সমান দিয়ে দিচ্ছে 231। তার মানে কি, এই সূত্র দুটো জানতে পারলে তোমার গল্প শেষ। এবারে ব্যাসার্ধের পরিমাণ কত, ব্যাসার্ধটা কত 8 দিয়েছি, তাহলে 8টা আমাকে বার করতে হবে, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করে দাও। তাহলে এইটাকে যখন এটা দিয়ে ভাগ করবো, দেখো এইচ কেটে যাবে, একটা আর কেটে যাবে, পাই কেটে যাবে, তলে 2 থাকবে, উপরে আর নিচে 2, 231/66, তাহলে 2 33, 7 3 7 কেটে যাচ্ছে, তার মানে ব্যাসার্ধ হয়ে যাবে 7 মিটার, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে পাইটা আমার কাজে লাগাতেই হলো না, তাই না? এভাবে তুমি অঙ্কটা সলভ করে নিতে পারলে কত সহজে। তার মানে এই দুটো সূত্র তোমাকে জানতে হবে, বক্ষতলের ক্ষেত্রফল আর বক্ষতলের ঘনফল, অর্থাৎ পরিমিতির যত সমস্ত চ্যাপ্টারগুলো আছে, সেগুলো তুমি যদি সূত্রগুলো মনে রাখতে পারো, মনে রাখার দরকার কি, প্র্যাকটিস করতে করতে মনে থাকে যাবে। সূত্র তো মুখস্থ রাখার কিছু নেই, যত তুমি অঙ্ক প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি সূত্র মুখস্থ হবে, ব্যাস। দেখো এটা আজকের অঙ্কগুলো আমি দেখছি অন্যান্য সেটের থেকে একটু করে হলেও আলাদা লাগছে। হ্যাঁ, তোমরা যখন প্র্যাকটিস করবে ভিডিওটা দেখে দেখবে একটু মজা লাগবে। কোন পণ্যের 1/3 15% লাভের হারে বিক্রি হয়, 1/4 20% লাভের হারে বিক্রি হয়, এবং বাকি অংশ 24% লাভের হারে বিক্রি হয়। যদি মোট লাভের পরিমাণ 62 হয়, তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? দেখো 1/3 15% হারে, তার মানে 15 100, তাহলে দেখো 3 5 15, 5 20 100, তার মানে 1/20 টাকা, তাই না? এটা হচ্ছে লাভটা। আবার 1/4 20% লাভের হারে, তাহলে 20% মানে 20 100, ঠিক আছে, তার মানে 4 5 20, 5 20 100, তার মানে 1/20 টাকা লাভ হচ্ছে। আবার বাকি, তার মানে 1/3 1/4 হয়ে গেছে, তাহলে 1/3 প্লাস 1/4 মানে কত, এটা তুমি সহজে ক্যালকুলেশন করতে পারবে। 4 আর 3 7, 7 12, তাহলে 1 অংশ যদি টোটাল ধরি আমি, তাহলে 7 12 আমার বিক্রি হয়ে গেছে, তাহলে আর কত বাকি আছে, 1 মাইনাস এটা, মানে 1 মাইনাস 7 12 মানে হচ্ছে গিয়ে আমাদের 12 মাইনাস 7 মানে 5 12, এইটা বাকি আছে। এইটা 24% লাভের হারে বিক্রি করছে, তাহলে 5 12 গুণিত 24% মানে 24 100, তাই না? তাহলে 12 দুগুণে 24, 5 2 10, 10 100 মানে 1/10 টাকা। তার টোটাল কত লাভটা, 1/20 প্লাস 1/20 প্লাস 1/10, সেটাই দিয়ে দিচ্ছে তোমার 62, ব্যাস। তো তোমাকে এক অংশের লাভ চাই, এইটা মানেই তোমার দিয়ে দিচ্ছে 62 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখি, দেখো লসাগু হচ্ছে 20, 1 প্লাস 1 প্লাস 2, এটা মানে 62, তাহলে উপরে হচ্ছে 4, 4 5 20 মানে 1/5, তাহলে 62। তাহলে কি বলছে, ক্রয় মূল্য মানে কি, আমাদের 1 অংশ ধরেছি, তাহলে 1 অংশ মানে 5টা গুণ করে দেবো সিম্পল, তাহলে 1 অংশ মানে 62 গুণিত 5 মানে হচ্ছে 310 টাকা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটাকে তুমি এইভাবে সলভ করে নেবে কত ইজিলি। দেখো অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে আমি দেখেছি, অন্য সেটের যে সেটগুলো আমি নিয়ে এসেছি আগে, সেই সেটে এরকম অঙ্কগুলো ছিল না, আজকে পুরো সেটটাই একটু অন্যরকম অঙ্কগুলো লাগছে। ঠিক আছে, দেখো এটা একটা বীজগণিতের অঙ্ক। হ্যাঁ, এটাকে তোমরা কিভাবে সলভ করবে, দেখো তোমার দেওয়া আছে, দেখো আমি একটাকে দেখাচ্ছি। হ্যাঁ, এক্স স্কোয়ার সমান তোমার দেওয়া আছে ওয়াই প্লাস জেড। ওকে, এবার তুমি কি করবে, এবারে একটা বোথ সাইড এক্স যোগ করে দাও। ঠিক আছে, তার মানে এদিকটা হয়ে গেল কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তাহলে একটা বাম দিকে এক্স কমন নিয়ে নিচ্ছি, তার মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তার মানে এক্স
প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। এবারে এই এক্সটা এদিকে নামিয়ে দিলাম, তার মানে এদিকে থাকবে কত এক্স প্লাস ওয়ান, এদিকে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স। আমার উল্টানো আছে, তাহলে উল্টিয়ে দাও, মানে এই এত কাণ্ডটা করার কারণ হচ্ছে এই মানটি আনার জন্য, ব্যাস এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান ওয়াই প্লাস জেড থেকে আমি এভাবে এক্স নিয়ে এক্স একটা বাড়তি যোগ করে এভাবে পেলাম। যদি এটা আনতে যাই ওয়াই স্কোয়ার সমান জেড প্লাস এক্স, তাহলে কি হবে ওয়ান বাই, মানে এইটা যখন আমি করব ঠিক একই রকম ভাবে তোমরা কি এটা করতে পারবে না, ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, মানে এটা এক্স নিয়েছিলাম বলে এক্স এসেছিল, ওয়াই নিয়েছিলাম বলে ওয়াই, আর নিচটা একই থাকবে, ব্যাস। আর ঠিক সেম কেস ওটার বেলা কি তোমরা এটা করতে পারবে না, ওই একই রকম ভাবে এটা যেমন আমি এক্স স্কোয়ার প্লাস এক্স নিয়েছিলাম, এটা জেড স্কোয়ার প্লাস জেড নিবে, তাহলে সেই একই রকম এই তিনটা জিনিস তোমাকে আনতে হবে, ঠিক আছে। এবার দেখো তিনটায় যোগ আছে, আমরাও তিনটায় যোগ করে দেবো, তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান, মানে কি এটা প্লাস এটা প্লাস এটা, তার মানে বাম দিকটা যেটা ছিঁড়ে দিয়েছিল সেটা সমান, তাহলে এখানটায় পাচ্ছি এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। দেখো নিচটা লসাগু আমার একই হচ্ছে, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, উপরে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে, তুমদাম করে এটা কেটে দাও, কেটে গেলে এক অ্যান্সার হচ্ছে, তাহলে দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে কত সহজে আমরা সলভ করে নিতে পারলাম আমরা। চলো তাহলে এইভাবে তোমাকে কিছু ট্রিক্স জানতে হবে, এই ট্রিক্সগুলো প্র্যাকটিস করতে করতে হবে, এগুলো তো আর একটা অঙ্কের জন্য ট্রিক্স এরকম ভাবে করানো যাবে না। দেখো আবার একটা পরিমিতির অঙ্ক, ঠিক আছে। কি বলছে, তার দিয়ে গড়া 7 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তকে একটি বর্গক্ষেত্রের আকারে বাঁকানো হলো, মানে 7 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তকে, যেটা বৃত্ত ছিল সেটাকে বর্গক্ষেত্র আকারে বাঁকানো হয়েছে, এই বৃত্তটাকে পরবর্তীকালে রূপটা এরকম দেওয়া হয়েছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, ব্যাস কর্ণের দৈর্ঘ্য চাই। তাহলে দেখো এই যে এইটা যেটা পরিধি বৃত্তের, সেটাই এটার পরিধির সঙ্গে সমান, তাহলে বৃত্তের পরিধি মানে আমরা কি জানি 2 ইন্টু পাই আর, পাই মানে 22/7 কোম্পানি বলেই দিয়েছে, আর আর মানে 7, তার মানে বৃত্তের পরিধি হয়ে গেল গিয়ে 44 সেমি, সেটাই হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের পরিধি, কারণ এই তারটাকে এই বৃত্তটাকে বাকি তো বর্গক্ষেত্র করা আছে, আর বর্গক্ষেত্র যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে বর্গক্ষেত্র পরিধি কি হয় 4a, সেই 4a মানে 44, তাহলে এ মানে হয়ে গেল গিয়ে 11, 4টা দিয়ে এখানে ভাগ করে দিলাম, তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 11। তাহলে বর্গক্ষেত্র যদি বাহু পেয়ে যায়, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √2 ইন্টু এ, ব্যাস এই আর এর মানটা এখানে বসিয়ে দাও, 11√2, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল 11√2। তার মানে কি তোমার কিছু দেওয়া ছিল, সেই দেওয়া থেকে কিছু জিনিস বার করতে হলো, দিয়ে সূত্রে ফেলে দিলাম। কি দেওয়া ছিল, বৃত্তর একটা বৃত্ত দেওয়া ছিল, সেই বৃত্তটাকে বাঁকিয়ে বর্গক্ষেত্র করা হয়েছে, ব্যাস বৃত্ত বাঁকিয়ে বর্গক্ষেত্র করা হয়েছে মানে বৃত্তের পরিধির সমানই বর্গক্ষেত্রের পরিধির সমান, এই ট্রিক্সটা তোমাকে জানতে হবে, ব্যাস হয়ে গেল গল্প শেষ। চলো আমাদের নেক্সট অঙ্ক দেখো। দেখো এটা একটা বীজগণিতের অঙ্ক, বেশ মজার অঙ্ক, হ্যাঁ খুব ইজিলি এটা তুমি সলভ করতে পারবে। দেখো এখান থেকে এই এটাকে নামিয়ে এর তলা নিয়ে চলে এসো, এক্স বাই এ সমান কি পাইতেছি বি মাইনাস সি, ঠিক সেম কেস বিটাকে নিচে নামিয়ে দাও, তার মানে ওয়াই বাই বি সমান কি পাচ্ছি সি মাইনাস এ, ঠিক আছে। এইটাকেও এর নিচে নামিয়ে দাও, তাহলে জেড বাই সি সমান আমরা পেয়ে যাচ্ছি কি এ মাইনাস বি, ওকে বেশ। এবারে যেটাতে বার করতে বলেছে সেই জায়গাটায় আমি এই মানটা বসিয়ে দেবো, তাহলে এইটার সমান আমরা কি পেয়ে যাচ্ছি এক্স বাই এ মানে বি মাইনাস সি তার হোল কিউব, ওয়াই বাই বি মানে সি মাইনাস এ তার মানে সি মাইনাস এ তার হোল কিউব, জেড বাই সি মানে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি তার হোল কিউব, ওকে ব্যাস এ হলো গল্প। এরপরে দেখো যে আমরা এইখানে একটা সূত্র ইউজ করব, তুমি মনে মনে এটাকে এক্স ধরো, তো মনে মনে এটাকে ওয়াই ধরো, মনে মনে এটাকে জেড ধরো, দেখো তিনটার যোগ করো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হচ্ছে, দেখো বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, এ কেটে যাবে, জেড 0 হয়ে গেল। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান যদি 0 হয় তাহলে একটা সূত্র কি জানো তো, এটা দেখো আমি আগে করেছিলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz, ক্লিয়ার। তার মানে দেখো এইটা প্লাস এটা 0 হয়ে গেল, তার মানে এর অ্যান্সার কি হবে 3 ইন্টু
এক্স ওয়াই জেড মানে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। যদি এরকম অপশন দেওয়া থাকতো তাহলে এটা অ্যান্সার হয়ে যেত, কিন্তু আমাদের তো বি মাইনাস এর মান জানি, এক্স বাই এ, সি মাইনাস এর মান জানি, ওয়াই বাই বি, এ মাইনাস বি এর মান জানি, জেড বাই সি। তাহলে দেখো এবার তোমার উত্তরের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ 3xyz বাই abc, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। ওটা দোকানে জেনে নেবে, হ্যাঁ, স্মার্ট বোর্ডটার দাম দোকানে জেনে নেবে। এটা স্মার্ট বোর্ডের অ্যাড দেওয়া হচ্ছে না। এ এবং বি এর আয়ের অনুপাত এটা, এ এবং বি এর আয়ের অনুপাত হচ্ছে 3:2 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:3। যদি প্রত্যেকে 2000 টাকা সঞ্চয় করেন তাহলে তাদের আয়ের মধ্যে পার্থক্য কত? দেখো আয়ের অনুপাত হচ্ছে 3:2, ঠিক আছে, এটা হচ্ছে আয়, ইনকাম, ওকে। আর ব্যয়ের অনুপাত হচ্ছে 5:3, ব্যয় হচ্ছে এক্সপেন্ডিচার। সঞ্চয় বলছে 2000 টাকা, সঞ্চয় কি? আয় থেকে ব্যয়টা বিয়োগ করলে সঞ্চয় হয়। এবারে দেখো এইখান থেকে আমাকে লজিক তৈরি করতে হবে। দেখো এই ইনকাম 3, প্রথম জনে ধরো এটা এ ব্যক্তি, এটা বি ব্যক্তি, প্রথম জনের ইনকাম 3, 5, গ্যাপ হলো 2, এখানে গ্যাপ 1, গ্যাপটা সেম নেই। গ্যাপটা যদি সেম হইতো তাহলে আমাদের অঙ্ক খুব ইজি হয়ে যেত। মানে অনেক সময় এটা গ্যাপ সেম থেকে গ্যাপ সেম নাও থাকতে পারে, সেম তাহলে তো হয়ে গেল গল্প শেষ। আর যদি না থেকে আমাদেরকে সেম করতে হবে, কিভাবে করতে হবে? তখন এই গ্যাপটা দেখতে হবে, এই গ্যাপটা কত আছে? 1, এই গ্যাপটা 2, এই গ্যাপটাকে সেম করতে হবে। তার মানে এটা 2 আছে, 1 আছে, তার মানে এইখানটা 2 দিয়ে গুণ করে দাও। তার মানে কত আসছে? 6, 4, আর নিচে তো 1 দিয়ে গুণ করবো না, একই রইল। ব্যাস, দেখো এবারে গ্যাপটা সমান হয়েছে, তাই না? তাহলে ইনকাম আর খরচ, ব্যয়, আয় ব্যয়, সেই গ্যাপটা কত? 1, সেই 1 ইউনিট মানে হচ্ছে 2000 টাকা। এবারে তো বুঝা গেল, কারণ দুজনের গ্যাপটা সেম হয়ে গেল। তার মানে কি? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, তার মানে কি? আয় মাইনাস ব্যয়, সেটা হচ্ছে সঞ্চয়। সঞ্চয়তে আমাদের এখানে 1 ইউনিট, সেটাই টাকায় বলে যে 2000 টাকা। তাহলে তাদের আয়ের পার্থক্য কত? তাহলে আয়ের পার্থক্য আমি দেখতে পাচ্ছি কত? 6 মাইনাস 4, 2 পার্থক্য। তাহলে 1 ইউনিট যদি 2000 টাকা হয়, 2 ইউনিট কত হবে? 2 গুণিত 2000 টাকা, তার মানে 4000 টাকা। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। চলো এইভাবে তুমি এই অঙ্কটাকে সলভ করতে পারবে। তাহলে এখানে অনুপাতের যখন অঙ্ক করি, অনুপাতের একটা পুরো ক্লাসই এনেছিলাম আমি। অনুপাতের যখন অঙ্কগুলো করা হয় তখন এইভাবে দেখতে হয়। অনুপাত আগে দেখতে হয় যে এই গ্যাপটা সেম আছে কিনা, যদি গ্যাপ সেম না থাকে তাহলে এইখানে গ্যাপটাকে সেম করলে গ্যাপটা সেম হয়ে যায়। আরো অনুপাতে যখন অঙ্ক করবো তখন এখান থেকে তোমরা দেখবে। দেখে এই অঙ্কটা কি বলছে, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 4% সরল সুদের হারে ধার দেয়। 8 বছর পরে সুদের পরিমাণ মূলধনের থেকে 340 টাকা কম হয়। কত টাকা ধার দেওয়া হয়েছিল? তুমি ধরে নাও x টাকা ধার দেওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে x টাকার 8 বছরের সুদ কত হচ্ছে দেখে নাও তো। তাহলে আই সমান পি আর, আর বলে দিচ্ছে 4%, টি মানে 8% বাই 100। তাহলে এইটাই সুদটা, সেই সুদটা কত বলছে না, মূলধনের থেকে 340 টাকা কম। মূলধন কত? x ধরেছি, তার থেকে 340 কম। ব্যাস, এখান থেকে x বার করতে হবে, আর কিচ্ছু নেই। তাহলে তুমি কি করবে? 4 25 100। তাহলে এখানে এটা গুণ করলে হচ্ছে 8x, আর এখানে গুণ করলে হচ্ছে 25x, আর 25টা এর সঙ্গে গুণ করলে 4 পয়সং 110, 3 পয়সং 75, 10 85। ব্যাস, এবারে এইটা এদিকে নিয়ে গুণ করে দাও, 8x মাইনাস 25x মানে 17x, আর এইটা এদিকে নিয়ে চলে এসো মানে 8500। ওকে, তাহলে x মানে কত হবে? 17 যদি ভাগ করে দিই তাহলে 5 17 85 মানে 500। তার মানে কত টাকা ধার দেওয়া হয়েছিল? 500 টাকা। সিম্পলি অঙ্ক, একদম সিম্পল ইন্টারেস্টের সিম্পল অঙ্ক। ঠিক আছে, এভাবে তুমি অঙ্কটাকে সলভ করে নেবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। মধ্যমা নির্ণয়। দেখো আমরা মিডিয়ান, মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান, তাই না? তাহলে এই অঙ্ক আমরা অনেক করেছি এনটিপিসি সেটে, ঠিক আছে। এইটা কিভাবে করতে হয়? প্রথমে যে ডাটাটা দেয়া থাকে তাকে আগে ক্রমবর্ধমান অনুযায়ী সাজাতে হয়, ছোট থেকে বড় আকার সাজাতে হয়। কিন্তু এখানে দেখো তোমাকে বলেই দিয়েছি যে প্রদত্ত তথ্য ক্রমবর্ধমান ক্রমে সাজানো হয়, তার মানে সাজিয়ে দেওয়া আছে। তাদের মধ্যমা বার করতে হবে। এবার মধ্যমা কি করে বার করতে হবে? যে এর মিডিলটা হচ্ছে মধ্যমা। তো যদি অড থাকে তাতে একটাই মিডিল থাকবে, যদি ইভেন থাকে তাহলে দেখবে দুটো মিডিল পর্যন্ত পাবে।
ওই দুটোর গড় বার করলে অঙ্ক শেষ। তবে দেখো এখানে তুমি এক কাজ করো, কটা টার্ম আছে, 3 3 6 4 10, তার মানে তুমি চারটা তো বাদ চলে যাচ্ছে, তাই না? তার মানে এইটাই হচ্ছে তোমার মিডিল দুটো। তাহলে এদের গড় মানে x+2/2, এইটাই তোমার মিডিয়ান। ঠিক আছে, এইটাই বলে দিচ্ছে তোমার 63। ব্যাস এইটাই গল্প, আর কিছু না। তারপরে কত হবে 2x+2, তার মানে x+1, তার মানে 63। একটা দিকে নিজে বিয়োগ করে দাও 62, তার মানে x সমান হয়ে গেল গিয়ে 62। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার আমাদের নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে। দেখো ধরা যাক রেল লাইনের ওপরে 50 মিটার দূরত্বে টেলিগ্রাফের খুঁটিগুলি আছে। কোন ট্রেনের গতিবেগ যদি 45 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে 4 ঘন্টাতে একটি ট্রেন কতগুলি খুঁটি অতিক্রম করবে? গণনায় যাত্রা শুরুর ও শেষের উভয় খুঁটিকেই অন্তর্ভুক্ত করতে হবে। তা দেখো 50 মিটার দূরত্বে একটি করে টেলিগ্রাফ খুঁটি পোতা আছে। ট্রেনের গতিবেগ 45 কিলোমিটার হলে 4 ঘন্টাতে কতগুলো খুঁটি অতিক্রম করবে? ঠিক আছে, তাহলে ট্রেনটা 1 ঘন্টায় যাচ্ছে 45 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কত কিলোমিটার যাবে? না 4 × 45 মানে 4 × 5 = 20, 4 × 4 = 16, 18, 180 কিলোমিটার যাবে। তারপর টোটাল রাস্তা হচ্ছে 180 কিলোমিটার। 50 এবার 180 কে মিটারে আছে, মানে এটাকে মিটারে করে নাও, তার মানে 3টা শূন্য লাগিয়ে দাও, তাহলে 180,000 মিটার। 50 মিটার অন্তর অন্তর যদি একটা খুঁটি থাকে, তাহলে কতগুলো খুঁটি লাগাতে হবে? এটাকে সিম্পল 50 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাই না? একটা শূন্য কাটিয়ে দিলাম প্রথমে, 5 × 3 = 15, 5 × 6 = 3600টা খুঁটি লাগবে। কিন্তু এখানে বলেছে শুরু ও শেষের। এবার তোমাকে একটা গল্প দেখায়, ধরো 1 2 3 4 5টে খুঁটি, তাহলে কটা গ্যাপ আছে? 1 2 3 4টা, চারটা গ্যাপ পাচ্ছি মানে একটা বেশি খুঁটি হবে। এখানে 3600টা গ্যাপ পাচ্ছি, তার মানে একটা খুঁটি বেশি হবে। প্রথম আর শেষটা মানে একটা যেহেতু মিস চলে যাচ্ছে, তার মানে কতগুলো খুঁটি হবে? 3601টা। অর্থাৎ তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, এটা তোমাদের পরবর্তীকালে কাজে লাগতে পারে। দেখো এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক। এই চ্যাপ্টারটা, এই আজকের সেটটা খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং অঙ্ক আছে। 1 টাকায় 32টি রবার ব্যান্ড বিক্রি করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। 20% লাভ করতে হলে টাকায় কতগুলি রবার ব্যান্ড বিক্রি করা উচিত? তাহলে 1 টাকায় 32টি রবার ব্যান্ড বিক্রি হয়, তার মানে একটা রবার ব্যান্ডের দাম কত? 1 × 32 টাকা। ঠিক আছে, সেটা করলে ব্যক্তির 40% ক্ষতি হয়, তারপরে থাকছে কত? 60%। ঠিক আছে, তার মানে 1 × 32 টাকা মানে এখানে 60% হয়ে গেল। এবার যদি 20% লাভ করতে হয়, তাহলে তাকে বিক্রি করতে কত হবে? 120% বিক্রি করতে হবে, সেটা কত? বাস এইটুকু চাই, তাহলে গল্প শেষ। তার মানে এখান থেকে আমি বলবো কি 60% মানে 1 × 32, 1% মানে 60টা নিচে গুণ করে দেবো, আর 120% মানে উপরে গুণ হয়ে যাবে। ব্যাস 60 × 2 = 120, 200 × 32, তার মানে 1 × 16, তার মানে 1 টাকায় 16টা বিক্রি করতে হবে, তাই না? তার মানে 16টা বিক্রি করা উচিত। হয়ে গেল, গল্প শেষ। এইভাবে তুমি অঙ্কটা সলভ করে নেবে, কত ইজি ভাবে। চলো দেখো আবার মধ্যমান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি কি বললাম একটু আগে, মধ্যমান নির্ণয় করতে হলে তোমাকে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলোকে ক্রমবর্ধমান আকারে সাজাও। তাহলে এখানে দেখো সবচেয়ে ছোট আছে 8, তারপরে আছে 10, তারপরে আছে 13, তারপরে আছে 15, তারপরে 16, তারপর 18, 20 দুটা আছে, হ্যাঁ 25, 30। ব্যাস 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করে। তার মানে মাঝে দেখো 4টা করে যদি বাদ দিয়ে দিই, মাঝে থাকবে দুটা। তাহলে এদের গড় 16 + 18/2 মানে 17, অর্থাৎ মিডিয়ান হয়ে যাবে 17। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তুমি অঙ্কটাকে সলভ করবে। ক্লিয়ার? বেশ, চলো আই দেখো এইটা একটা খুব মজার অঙ্ক, সোজা অথচ মজা। 0.666 কে ভগ্নাংশ রূপে নিয়ে আসতে হবে। এটা মানে আমরা কি জানি? 0.6 এর মাথায় পৌনাপুনি। তার মানে এটা কি হয়? তাহলে পৌনাপুনিক বাদ দিয়ে লিখতে হয়, আর একটা মাথায় পৌনাপুনিক আছে মানে শুধু 9 হয়। তার মানে 3 × 2 = 6, 3 × 3 = 9, ব্যাস 2 এর 3। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ব্যাস চলো এটা একটা অঙ্ক দেখো কি বলছে। যদি একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হয়, তাহলে নতুন আয়তনের সাথে আগের আয়তনের অনুপাত কত? আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের তো আমি একটু আগেই বললাম আয়তন কত হয়, πr²h। তাহলে আগে নতুন আয়তনের সাথে আগের আয়তন, তাহলে এটা নিউ, এটা ওল্ড। ঠিক আছে,
তাহলে ওল্ডের আয়তন কি হবে? ওল্ড অর্থাৎ পুরনো যে লম্ববৃত্তাকার চোঙ সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ওকে, আর নিউ কি বলছে? পাই তো থাকছে, চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ করেছে মানে 2r, পাই আর স্কয়ার হয়ে গেল। এইচ উচ্চতা অর্ধেক করে দিচ্ছে, h/2। ব্যাস, এটি অনুপাত বার করলে গল্প শেষ। তুমি পায়ে পায়ে কাটিয়ে দিবে, এইচ এইচ কাটিয়ে দিবে, এখানে আর স্কয়ার কাটিয়ে দিবে, এখানে দেখো 4/2, এখানে 1 আসছে মানে 2:1। ব্যাস, এই গল্প। অপশন বি। এটা খেয়াল রাখবে, নতুন আয়তনের সাথে আগের আয়তন মানে আগে নতুন তারপর পুরানো 2:1। নাহলে যদি এটাকে যদি আগে লিখে দাও তাহলে 1:2 হয়ে যাবে। 1:2 অপশন আছে, এগুলো কিন্তু এভাবে ভুল হতে পারে, তাই না? একটু খেয়াল রাখবে যে কিভাবে অনুপাতটা বার করতে বলেছে। ঠিক আছে, তো চলো আজকে আমাদের এই পর্যন্ত ছিল। আজকে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে তারাও এখান থেকে বসে তাদের ম্যাথ ক্লাস প্রিপারেশন নিতে পারে। আর আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডি, সেখানে তোমরা জয়েন করে থাকতে পারো। চলো, পরের ক্লাস আমাদের দেখা হচ্ছে খুব শীঘ্রই। আমাদের ক্লাস মনডে টু স্যাটারডে 6 PM প্রতিদিন আমাদের ক্লাস 6টার সময় ম্যাথ প্র্যাকটিস হয়। ঠিক আছে, চলো আগামীকাল ঠিক 6টায় দেখা হচ্ছে। টাটা।